সেই খবরে নজর রাখছি আমরা। দুর্যোগে বিপর্যস্ত উত্তরবঙ্গ, দার্জিলিং মিরিক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। বিপর্যয় মোকাবিলায় এই মুহূর্তে সেখানে সেনাও নামানো হয়েছে। শিলিগুড়ি, কালিম্পং, সিকিমের সঙ্গে যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন। বৃষ্টির জেরে ক্ষতিগ্রস্ত দুধিয়ার লোহা ব্রিজ, বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত ফুলবাজার ব্রিজ। জাতীয় সড়ক 10 নম্বর সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছে। আমাদের সঙ্গে সরাসরি প্রতিনিধি পার্থপ্রতিম দাস রয়েছেন এই মুহূর্তে। পার্থর সঙ্গে আমরা কথা বলবো। পার্থ, এই মুহূর্তে বিপর্যয় মোকাবিলায় সেনা নামানো হয়েছে, ছবিটা কি সেখানে? একদমই দেখো সৌম্য, আমি একবার সেই জায়গায় দাঁড়িয়ে রয়েছি, এই সেই আমার পেছনে লোহা পুল, যার কিন্তু 3 নম্বর পিলার বিপর্যস্ত হয়ে গিয়েছে। ইতিমধ্যেই আমি সৌমেন্দুদাকে ছবিটা দেখাতে বলবো। ইতিমধ্যেই কিন্তু সেনার একটি টিম এসে গোটা এলাকা সরজমিনে তদন্ত করলেন, পরিদর্শন করলেন। শুধুমাত্র তাই নয়, ড্রোন উড়িয়ে নদীর এপার ওপার এবং চারপাশের কী পরিস্থিতি তৈরি হয়েছে, কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে, নদী কতটা প্লাবিত হচ্ছে, নদী কি তার গতিপথ পরিবর্তন করছে, নদীর পাড়গুলোর কী পরিস্থিতি, সম্পূর্ণ বিষয়টা একেবারে জমিনে খতিয়ে দেখলো সেনা আধিকারিকরা। তার অন্যতম কারণ হচ্ছে যে ছবি তুমি এই মুহূর্তে দেখতে পাচ্ছ, নদীর ঠিক অপর প্রান্তে বিএসএফের একটি ছাউনি রয়েছে এবং আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি তার থেকে 100 মিটারের মধ্যে এসএসবির একটি সেনা ছাউনি রয়েছে। কার্যত সেই কারণেই সেনা আরও বেশ খানিকটা তৎপর। এবং সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়, এই সেই ব্রিজ এবং যেটা পার করে মিরিক যাবে, এবং মিরিক এবং সুখিয়ার মাঝখানে কিন্তু নেপাল সীমান্ত রয়েছে। কাজেই এই বিস্তীর্ণ এলাকা জুড়ে কিন্তু সেনার বেশ কয়েকটি ছাউনি রয়েছে। সেগুলোকে কীভাবে সুরক্ষিত করা যায়, যাতায়াত ব্যবস্থাকে কত দ্রুত সঠিক করে তোলা যায়, সেই সব ব্যবস্থাকে খতিয়ে দেখতেই কিন্তু সেনার এই পরিদর্শন। সেনা সূত্রে যেটা খবর যে এই ব্রিজকে সারিয়ে তোলা বেশ সময় সাপেক্ষ বিষয়। কাজেই যাতায়াতের বিকল্প পথ কী হবে, সেই কারণেই একদিকে যেমন আকাশপথে সেনা ড্রোন উড়িয়ে পরিদর্শন করছে, অন্যদিকে একেবারে জমিতে ফিতে ফেলে মাপঝোঁক করছে যে বিকল্প কোনো ব্যবস্থা করা যায় কিনা। সৌম্যজি, একেবারেই ধন্যবাদ পার্থ। এই মুহূর্তে তুমি পরবর্তী পরিস্থিতির উপর নজর রাখো। যে ছবি আপনারা দেখতে পেলেন যে সেখানে যেমন উদ্ধার কাজ চলছে, সেনা নামানো হয়েছে উদ্ধার কাজের জন্য, এনডিআরএফ এর টিম প্রস্তুত রয়েছে। যে পরিস্থিতি, যেভাবে বৃষ্টিতে বিপর্যস্ত এই মুহূর্তে উত্তরবঙ্গ, বিভিন্ন জায়গায় ব্রিজ ভেঙে পড়েছে, বাড়ি ভেঙে পড়েছে এবং এই ধসে চাপা পড়ে অনেকজন প্রাণও হারিয়েছেন, তাদের এই উদ্ধার কাজ চলছে। নিম্নচাপ শক্তি হারিয়ে উত্তর বিহারে ঘূর্ণাবর্তে পরিণত হয়েছে এই মুহূর্তে, যার প্রভাব আজও বঙ্গে অব্যাহত। অতি ভারী বৃষ্টি দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহারে, উত্তর ও দক্ষিণ দিনাজপুরেও ভারী বৃষ্টির সতর্কতা। এই মুহূর্তে যে খবর পাওয়া যাচ্ছে আবহাওয়া দপ্তর সূত্রে, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গের জেলাগুলিতে, পাশাপাশি উত্তরবঙ্গের যে পরিস্থিতি এবং উত্তরবঙ্গে এই মুহূর্তে যে আবহাওয়া জানা যাচ্ছে তা কিন্তু আরও চিন্তা বাড়াচ্ছে। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আবহাওয়াবিদ স্বাতী নন্দী। স্বাতীদি, আপনাকে স্বাগত জানাই ক্যালকাটা নিউজে। এই মুহূর্তে আবহাওয়ার যে অবস্থান, যে উত্তরবঙ্গের যে পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি, যত সময় যাচ্ছে ততই আরও ভয়াবহ আকার ধারণ করছে। আবহাওয়ার পরবর্তীতে বদল কি হবে? দেখো, এখনো পর্যন্ত যে প্রেডিকশনসটা ছিল সেই মতোই কিন্তু এখানে বৃষ্টিপাত, অতি ভারী বৃষ্টিপাত কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং সব থেকে যেটা ভাবনার বিষয়, এখানকার যে ভূপ্রাকৃতিক যে গঠন এবং যে নদীগুলোর যে প্রকৃতি, প্রথমত ভাবতে হবে এখানের যে চারপাশে যে নদীগুলো আছে উত্তরবঙ্গে, সবই কিন্তু খরস্রোতা নদী। এবং চারদিকে তুমি চিন্তা করে দেখো যে তিস্তা থেকে শুরু করে আমরা দেখছি যে জলঢাকা, মহানন্দা, তোরসা, সমস্তগুলো মানে রায়ডাক, শঙ্কোষ, ডাহুক, সবকটা, তালমা, সবকটাই কিন্তু একটা খরস্রোতা জায়গায় গিয়ে পৌঁছেছে। এটা কিন্তু শুধু উত্তরবঙ্গের কাছে বৃষ্টিপাতটা হচ্ছে, ইন্টেন্সিফাইং বৃষ্টিটা আমরা দেখছি তা শুধু নয়, আমরা যেটা দেখতে পাচ্ছি ভুটানেও কিন্তু যে অতি ভারী বৃষ্টিপাত হয়েছে। এবং উত্তরপ্রদেশের যে জায়গাগুলোতে, যে পূর্বাঞ্চলগুলোতে যেভাবে আজকে এই নিম্নচাপের প্রভাবে ইভেন আমরা যেটা দেখতে পেয়েছি যে অতি ভারী বৃষ্টিপাতের যে প্রভাবে নদীগুলো কিন্তু অস্বাভাবিকভাবে একটা বিপজ্জনক রেখার বাইরে গিয়ে, মানে
অনেক বেশি কিন্তু সেখানে জল মানে তৈরি হয়েছে এবং সেই জলটা কিছুতেই বেরিয়ে যেতে পারছে না। এবং আমরা যেটা দেখতে পাচ্ছি শুধু উত্তরবঙ্গ কেন, মালদাতেও এরপরে ফুলাহাট বলে যে জায়গাটা আছে সেখান থেকেও কিন্তু, যেখানে গঙ্গা একেবারে উত্তরপ্রদেশ থেকে গিয়ে আমাদের মালদা থেকে একেবারে নিচের দিকে দক্ষিণবঙ্গের দিকে নামছে, সেখানেও কিন্তু বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে। সব থেকে যে বিষয়টা, যে মানুষেরা আজকে ওই পরিস্থিতির মধ্যে আছে তাদেরকে নিরাপদে নিয়ে যাওয়া, এবং এই যে জলঢাকা নদীটাও আছে সেটা কিন্তু সংলগ্ন একটা বিশাল অভয়ারণ্য আছে, এবং সব থেকে যেটা বুঝতে হবে যে সেখানে মানুষ যেমন বিপর্যস্ত, সেখানে সমস্ত বন্য প্রাণীরা তারাও কিন্তু অসম্ভবভাবে এই মানে বন্যা পরিস্থিতির প্রকোপে পড়েছে। তাদেরকেও কিন্তু আমরা কোনোভাবেই সেফ জায়গায় পৌঁছানোর কোনো মানে ব্যবস্থা করে ওঠা যাচ্ছে না। এটা কিন্তু সত্যি আমাদের ভাবাচ্ছে, কারণ তাদেরকে আমরা যেভাবে একটা অভয়ারণ্যে আমরা যেভাবে আমরা তাদের সংখ্যা বা সমস্ত কিছুকে যে কনজারভেশনস করা হয়, সেটাও কিন্তু আজকে এই অতিবৃষ্টির প্রভাবে কিন্তু বিপর্যস্ত হয়েছে। এবং এর পরে যেটা আমরা দেখব যে জনস্বাস্থ্য ভেঙে পড়া, কারণ একটা বিশাল জায়গা জুড়ে, এটা কোনো একটা নির্দিষ্ট জায়গা নয়, কিন্তু তোমার বিষয়টা বুঝতে হবে এই দার্জিলিং থেকে পুরো উত্তরবঙ্গের যে বিশাল জায়গাটা, যে সমস্ত নদীগুলো আছে এবং যেখান থেকে জলটা পুরোটা বয়ে আমাদের উত্তর থেকে দক্ষিণ দিকে নামছে, আমাদের সড়ক পথ এবং আমাদের যে ধরনের রেলপথগুলো সেগুলো কিন্তু পূর্ব থেকে পশ্চিমে এই যে বাধা সৃষ্টি করছে যে নদীপথগুলোতে, এগুলোতেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বন্যা পরিস্থিতিটা আরো বেশি বাড়ছে। সুতরাং এই সমস্ত কারণগুলো যখন একটা সময় এসে আমরা দেখতে পাচ্ছি যে অতিবৃষ্টি হচ্ছে, সেখানে জলবায়ু পরিবর্তন হচ্ছে, তারপরেও মানুষের যে অনিয়ন্ত্রিত ভাবে যে আমরা দেখেছি যে বিভিন্ন জায়গায় হোমস্টে তৈরি করা, তার ফলে কিন্তু সেগুলো এমন জায়গায় তৈরি হয়েছে সহজে ভেঙে পড়ে যাচ্ছে, ভঙ্গুর অবস্থায় আছে, সেই জন্য আরো মানুষের প্রাণ হারাচ্ছেন। আমরা এটা আমাদের কাছে খুবই কিন্তু মানে দুঃখজনক যে যেভাবে আজকে ঘূর্ণাবর্তের সৃষ্টিতে এতগুলো মানুষকে প্রাণ হারাতে হচ্ছে এবং আমরা কোনোভাবেই নিরাপদ স্থলে নিয়ে যেতে পারছি না। এরপরে তাদেরকে যে এতগুলো মানুষ, যেখানে আমরা দেখেছি যে পর্যটনের কারণে যেখানে আটকে আছে এবং সেখানেতে মানে এতগুলো মানুষের যে জনস্বাস্থ্য, সেটা কিন্তু আমাদেরকে আরো বেশি করে ভাবতে হবে। এরপর কি ধরনের তারা রোগ প্রতিরোধের কতটা মেডিসিন, কতটা আমরা পৌঁছতে পারছি, খাবার দাবার সবকিছুই কিন্তু এটার সাথে আমাদের রিলেটেড একটা ফ্যাক্টরস। কারণ আমরা যে পরিস্থিতির একটা সৃষ্টি হচ্ছে, এখানে কিন্তু প্রকৃতির সাথে যে সমস্ত মানুষরা সেখানে আটকে আছে তারা কিন্তু রীতিমতো কিন্তু লড়াই চালাচ্ছে। এবং আমরা জানি যে এই প্রভাবটা বিশেষত হচ্ছে যে লা নিনার প্রভাব, এবং এই লা নিনা এখন আমরা জানি যে মোটামুটি ভাবে আমরা বুঝেছি যে যে পরিমাণ আমাদের নিম্নচাপ এবছর বেড়েছে, সেটা কিন্তু আমাদেরকে প্রকৃষ্টভাবে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে জলবায়ু পরিবর্তন হচ্ছে। এবং যে মানে বঙ্গোপসাগরের যে অঞ্চলগুলোতে এই সময় যে পরিমাণ বৃষ্টিপাত, যে নিম্নচাপগুলো টেনে আনে এবং যে পরিমাণ বৃষ্টিপাত আমরা হতে দেখেছি, এবছর কিন্তু তার তুলনায় অনেক বেশি পরিমাণ বৃষ্টিপাত হচ্ছে। এবং সেই কারণে এই সমস্ত নদীগুলো যে পরিমাণ জল ধরে রাখবার ক্ষমতা রাখে, তার চেয়ে প্রচুর পরিমাণ জল এখানে এসে পড়ছে। সুতরাং একটা বন্যা পরিস্থিতির মধ্যে মানুষকে আসতেই হচ্ছে। এবং সেখানেতে যে ধরনের পূর্বাভাস দেওয়া হয়েছিল, রেড অ্যালার্ট জারি করা হয়েছিল এবং আইএমডি থেকে আমরা দেখেছি যে কমলা সতর্কতাও দেওয়া হয়েছিল, সেগুলোও কিন্তু মানুষে সেগুলোকে নেগলেক্ট করছে এবং সেখানেতে সেই পরিস্থিতিতে থেকে যাচ্ছে। তাদের হয়তো কাজের কারণে বিভিন্ন জায়গায় তাদেরকে সেখানে স্টে করতে হচ্ছে। সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে জলবায়ু থেকে আজকে জলবায়ু পরিবর্তনের কারণে কিন্তু জলবায়ু উদ্বাস্তু তৈরি হচ্ছে। তাহলে কি সাথীদি এই জলবায়ুর কারণেই বারবার আমরা দেখতে পাচ্ছি পার্বত্য অঞ্চলগুলিতে সেখানে বিপর্যয় নেমে আসছে? সম্প্রতি আমরা উত্তর ভারত দেখতে পেয়েছি, এবার উত্তরবঙ্গের এই পরিস্থিতি, এবং যেমনটা বলছিলাম আপনাকে কিছুক্ষণ আগেও যে যত সময় করাচ্ছে ততই আরো ভয়াবহ আকার ধারণ করছে সেটি। একদমই তাই। মানে এটা আমাদের কাছে কিন্তু সাংঘাতিকভাবে একটা বার্তা নিয়ে আসছে যে যে সমস্ত মানুষেরা সেই
এখনো পর্যন্ত লড়াই চালাচ্ছে, সেখানে এনডিআরএফ টিমকে আরও সক্রিয়ভাবে কাজ করতে হবে। এটা নিয়ে কোনো পলিটিক্স নয়, কেন্দ্র সরকার এখানে কিছু আমাদের ভাবার কোনো মানে অবকাশ নেই, কারণ আমরা দেখতে পাচ্ছি প্রকৃতির সাথে আমাদেরকে লড়াই করতে হচ্ছে এবং মানুষেরা যারা সেই পরিস্থিতিতে এবং যেই সমস্ত বন্য প্রাণীরা সেখানে আছে তাদেরকে আমরা বাঁচিয়ে রাখতে পারছি না, মানে তাদেরকে কোনো নিরাপদ স্থানে আমরা নিয়ে যেতে পারছি না। সুতরাং যত তাড়াতাড়ি সম্ভব চাইবো যে তারা মানে সেই সমস্ত মানুষরা যারা এই বন্যা পরিস্থিতির সাথে যারা লড়াই করছে একেবারে সেই জায়গায় আছে, তাদেরকে যে করেই হোক তাদেরকে নিরাপদ জায়গায় নিয়ে আসা, তাদের সুস্থতা কামনা করব এবং যে সমস্ত টিমেরা সেখানে কাজ করছে তারাও যাতে সাবধানে কাজ করতে পারে, কারণ মানে যে পরিস্থিতিতে সেখানে কাজ করতে হচ্ছে সমস্ত দপ্তরের কিন্তু একটা কোঅর্ডিনেশনস দরকার। এখানে এই কোঅর্ডিনেশনস যত ভালো হবে তত কিন্তু আমরা এই যে মানে আমরা মানুষদেরকে যে হারাচ্ছি, যে সমস্ত মৃত্যুর মুখে যারা ঢলে পড়ছে তাদের থেকে আমরা সেভ করতে পারবো, এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে এই সময়। এবং সাথীদি আরও একটি বিষয় আমরা কথাতেই বলি যে প্রকৃতি মাকে বোঝা কিন্তু খুব বড় দায়, কখনোই বুঝে ওঠা যাবে না। তাই এই মুহূর্তে উত্তরবঙ্গের এই পরিস্থিতি দেখে এই পরিস্থিতি মোকাবিলায় কি কি পদক্ষেপ এই মুহূর্তে নেওয়া উচিত এবং এই বিপর্যয় পরবর্তীতেও কিভাবে রোখা যায় বলে আপনি মনে করছেন? দেখো, যে বিষয়টা আমরা বারবার বলি যে আমাদের কিন্তু পরিবেশ বান্ধব চিন্তা ভাবনা করতে হবে, যে ধরনের নেচার বেসড সলিউশনসের দিকে আসতে হবে। যে কোনো জায়গায় আমরা যখন বাঁধ তৈরি করছি সেটা সেই জায়গাতে কতটা এনভায়রনমেন্ট ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট করে আমরা করছি, কারণ এই সময় আমাদের দেখতে হবে আজ থেকে 10 বছর আগে সেই জায়গাকার মাটির প্রকৃতি যা ছিল, সেখানকার যে বৃষ্টিপাতের পরিমাণ যা ছিল, আজকে 10 বছর পরে কিন্তু সেই যে ব্রিজটা তৈরি হয়েছিল বা বাঁধটা তৈরি হচ্ছে সেগুলোর কিন্তু পরিবর্তন আসছে। সুতরাং সময়ের সাথে সাথে আমরা যেভাবে দেখছি যে যে পরিবর্তনগুলো এসেছে তার সাথে আমরা কতটা নিজেকে অ্যাডাপ্ট করতে পারছি, তার জন্য কিন্তু আমাদের অনেক বেশি টেকনোলজিক্যাল আপলিফমেন্ট দরকার এবং নেচার বেস সলিউশনস দরকার। আর মানুষকে অনিয়ন্ত্রিতভাবে প্রকৃতির যে কোনো নীরব জায়গা বা মানে আমরা দেখতে পাই যে হোমস্টেগুলো তৈরি হচ্ছে, যে একেবারে মানে নদীর মাঝখানেতে একটা জায়গায় গিয়ে একদম সাইডে একটা জায়গায় গিয়ে কত জায়গা থেকে কত মানুষের ক্ষতি এর মধ্যে হচ্ছে, কত বাড়ি ভেঙে পড়ছে। শুধু হচ্ছে এইভাবে আমরা প্রকৃতির যে নীরব স্থানগুলো সেখানেও আমরা কার্বন ফুটপ্রিন্ট তৈরি করে দিচ্ছি, যেটা হয়তো আজকে আমাদের কাছে প্রতিশোধ হয়ে ফিরে আসছে একেবারে। এবং এই জায়গায় তাহলে পরবর্তীতে সাধারণ মানুষকেও আরো সতর্ক হতে হবে বলে আপনি মনে করছেন? একদমই তাই, কারণ মানুষ যারা সেখানে থাকছে, যাদের সেখানে জীবন এবং জীবিকা এই অঞ্চলটার সাথে ওতপ্রোতভাবে জড়িত আছে, কারণ আমরা জানি যে উত্তর ভারত থেকে উত্তর পূর্ব ভারত পুরো এলাকাটাই কিন্তু এখন ভীষণভাবে ভালনারেবলস, এবং যে সমস্ত মানুষেরা পর্যটনের জন্য ভাবনা চিন্তা করেছে এই সময়, তাদের পক্ষেও কিন্তু জায়গাটা ভীষণভাবে আগে থেকে চিন্তা করে নেওয়া উচিত ছিল। কারণ বারবার করে আমরা কিন্তু এবছর বহুবার করে মানে রেড অ্যালার্ট বলাও হয়েছিল, অ্যাট ইভেন যে আমরা দেখেছি যে ফ্রিকোয়েন্সি যেটা বেড়েছে আমাদের নিম্নচাপের, সেটার জেরেও তো এখানে প্রচুরভাবে বৃষ্টিপাত শুরু হয়েছিল। এবং সুতরাং মানুষকে একটু এই ধরনের যে প্রাকৃতিক যে ঝঞ্ঝাগুলো আসছে সেগুলোর দিকে কিন্তু লক্ষ্য রাখা, সেগুলোর সতর্কতাগুলোকে একটু সিরিয়াসলি নেওয়া এবং সেই মতো নিজেদের যে সমস্ত প্ল্যান, বেড়াতে যাওয়া সব কিছুকেই একটু প্ল্যান করাটা সেই মতো দরকার। কারণ এখন মানে প্রশাসনকে তো ভীষণ তৎপরভাবে কাজ করা ভীষণভাবে দরকার, তাদের মধ্যে কোঅর্ডিনেশনস ভীষণভাবে দরকার এবং এনডিআরএফ টিম আরও বেশিভাবে সেখানে সক্রিয়ভাবে কাজ করা উচিত। এবং চাইবো যে সকলে যেন সেফভাবে, আর আমরা একটা প্রাণও হারাতে চাই না এই ধরনের বন্যা পরিস্থিতিতে, সমস্ত মানুষ যেন খুব সুস্থভাবে ফিরে আসতে পারে এবং এখানে যে সমস্ত বাসের যে ব্যবস্থা করা হয়েছে তাদেরকে নিয়ে আসার জন্য সেগুলোও যেন প্রপারলি কাজ করে এবং তাদের মধ্যে সেখানে যেন খাবারের ব্যবস্থা করা, জলের ব্যবস্থা করা, পানীয় জল, সেফ ওয়াটার কিন্তু এই সময় পাওয়াটা খুব দুষ্কর হয়ে যায়। সেই জন্য সকলের কাছে আবেদন থাকবে যে মানবতার যে হাত বাড়িয়ে দেওয়া, এবং এটা নিয়ে কোনো রাজনীতি নয়, পরিবেশ নিয়ে কোনো রাজনীতি হয় না।
একেবারেই সাথে ঠিক এই জায়গাটা আমাদেরও একই কামনা যে সেখানকার উত্তরবঙ্গের মানুষ এবং পর্যটক যারা রয়েছেন সকলেই সুস্থ থাকুন, তাদের সুস্থ কামনা করা, তারা যাতে নিরাপদ স্থানে ফিরে আসতে পারেন সেই কামনাই আমরা করছি। সাথীদি, আমরা আবারও আলোচনায় ফিরে যাবো। আমাদের সঙ্গে আবহবিদ স্বাতী নন্দী আমাদের সঙ্গে রয়েছেন। সাথীদি, কিছুক্ষণ আগেই যে বিষয় নিয়ে আপনার সঙ্গে আলোচনা করছিলাম, সম্প্রতি আমরা সিকিমের পরিস্থিতি দেখেছিলাম, সেখান থেকে সিকিমকে ঘুরে দাঁড়াতে এখনো বেশ কয়েক বছর সময় লাগবে এমনটাই কিন্তু অনুমান করা হচ্ছে। তার মধ্যেই আবারও বিপর্যস্ত হলো উত্তরবঙ্গ। ইতিমধ্যেই কার্শিয়াং, কালিম্পং সহ একাধিক জায়গা, মিরিক সহ একাধিক জায়গা বিপর্যস্ত। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে বারবার এই যে বিপর্যয়, এই বিপর্যয় কি পরবর্তীতে আরও কোনো ভয়াবহ আকার ধারণ করতে পারে বলে আপনি মনে করছেন? একদমই, আমরা এই যে বিপর্যয়টা আসবে এটা কিন্তু আমরা 2024 থেকেই এ ধরনের বিভিন্ন ধরনের প্রেডিকশনস চলছে। কারণ আগের বছর যেটা আমরা দেখেছিলাম যে এল নিনোর যে প্রভাবটা ছিল, যে বিভিন্ন জায়গায় অতি তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে, এবং এবছর তুমি লক্ষ্য করলে বুঝতেই পারবে যে যারা বিভিন্ন জায়গায় বৃষ্টিপাতের পরিমাণটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আগের যে বছরগুলো তার রেকর্ড ভেঙে গেছে। এবং এই যে যখন যে কোনো একটা নদীতে আমরা যখন দেখতে পাচ্ছি যে অতি বৃষ্টি হয়ে যাচ্ছে, তার ফলে কিন্তু তার জল ধারণ ক্ষমতাটা তার যে পরিমাণ থাকে তার চেয়ে অনেক বেশি হয়ে যাচ্ছে, এবং সেটা কিন্তু তার দুকুল মানে পুরো ভাসিয়ে দিচ্ছে সেই জায়গাটা। এর পরেও যদি আমরা দেখি যে মানুষের যে অনিয়ন্ত্রিত ব্যবহার, যেগুলো আমরা দেখছি যে বিভিন্নভাবে, যে আজকে মানুষকে কিন্তু বহুবার আমরা বিভিন্ন মাধ্যমে মিডিয়ার থ্রু দিয়ে এবং বিভিন্ন জায়গা থেকে তাদের সকলকে এবং আইএমডির কিন্তু বহুবার এই অ্যালার্টগুলো ছিল, কিন্তু আমাদের যেটা হচ্ছে যে আমরা জিনিসগুলোকে ভীষণ হালকাভাবে নিচ্ছি এবং আমরা মনে করছি না যে এই পরিবর্তনগুলো আমাদের কোনো পরিবেশের যে পরিবর্তনগুলো বা জলবায়ুর যে পরিবর্তনগুলো সেগুলো আমার কোনো ক্ষতি হয়ে যেতে পারে। যখন আমরা সেই পরিস্থিতির মধ্যে পড়ছি তখন আমরা বুঝতে পারছি কত প্রাণ চলে যাচ্ছে এই জলবায়ু পরিবর্তনের ফলে, এবং আমাদের যে ধরনের আমরা কার্বন ফুটপ্রিন্টের যে আমি বারবার বলছি যে সমস্ত শান্ত নীরব যে জায়গাগুলো প্রকৃতির কোলে প্রচুর হোমস্টে তৈরি হয়ে গেছে। আজকে আমরা পর্যটন যেভাবে আজকে বিস্তার করেছে, পাহাড়ের এমন অনেক জায়গা আছে যেখানে হয়তো আজ থেকে 10 বছর আগে পৌঁছানো একটা দুর্গম ছিল। আমরা সেখানকার সমস্ত গাছ কেটে সাফ করে দিয়েছি, এবং সেখানকার যে গাছ কাটার ফলে এটার যে কার্বন ডাই অক্সাইড এবং অক্সিজেন, আমরা জানি যে এই বাতাসের মধ্যে বিভিন্ন ধরনের গ্যাসিয়াস মেটেরিয়ালসগুলোরও কিন্তু একটা ভারসাম্য থাকাটা ভীষণভাবে জরুরি। সুতরাং সবই কিন্তু আজকে মানে একেবারেই বিপর্যস্ত জায়গায় গিয়ে পৌঁছচ্ছে। আজকে আমরা দেখতে পাচ্ছি যে যেভাবে আজকে এই সমস্ত জায়গায় যে ইন্টেন্সিফাই, যে হরপা বান, এই হরপা বানের চরিত্রটাও কিন্তু চেঞ্জ হয়েছে। আজকে ব্রিজগুলো ভেঙে যাচ্ছে, কারণ কি হচ্ছে যে মাটির কিন্তু যে পিএইচটা থাকে সেটাও কিন্তু চেঞ্জ হয়েছে। আজকে মাটির একেবারে, অর্থাৎ যত সময় যাচ্ছে সেই বিপর্যয়ের রূপ কিন্তু অন্যান্য সময় থেকে সেটা আরো ভয়াবহ আকার ধারণ করছে, এবং তার দিকে গিয়ে এই পরিস্থিতির জন্য কোনো না কোনো অংশে সাধারণ মানুষ আমরাও কিন্তু অনেকাংশে দায়ী। তাই আমাদেরকেও একটু সতর্ক হতে হবে। অনেক ধন্যবাদ সাথীদি আপনাকে। আমরা কথা বলছিলাম, আবহবিদ স্বাতী নন্দী আমাদের সঙ্গে ছিলেন। এই মুহূর্তে আমরা উত্তরবঙ্গের এই পরিস্থিতির দিকে নজর রেখেছি, যেখানে দেখতে পাওয়া যাচ্ছে যে যত সময় গড়াচ্ছে ততই আপনাদের যেমনটা জানাচ্ছিলাম যে আরো বিপর্যস্ত পরিস্থিতি উত্তরবঙ্গের। এই উত্তরবঙ্গে বিপর্যস্ত পরিস্থিতিতে একাধিক সেনা ক্যাম্প, ক্ষয়ক্ষতির পরিমাণ মাপতে সরেজমিনে ভারতীয় সেনা ড্রোন ব্যবহার করে এলাকার ড্যামেজ অ্যাসেসমেন্ট করছে সেনা। এই মুহূর্তে যে খবরের দিকে আমরা নজর রেখেছি, যেহেতু বিপর্যস্ত উত্তরবঙ্গে একাধিক জায়গায় ক্ষয়ক্ষতির পরিমাণ বেশ পরিমাণে কিন্তু জানা যাচ্ছে, তাই সেই জায়গায় এবার ভারতীয় সেনাও ময়দানে নেমে এই মুহূর্তে এলাকার ড্যামেজ অ্যাসেসমেন্ট করছে সেনা। ভারতীয় সেনার মাধ্যমে নজরদারি চালানো হচ্ছে, ড্রোনের মাধ্যমে নজরদারি চলছে, ক্ষয়ক্ষতির পরিমাণ মাপতে এবার সরেজমিনে ভারতীয় সেনা। সেই ছবি আপনারা এই মুহূর্তে দেখছেন। এই মুহূর্তে গোটা পরিস্থিতি মোকাবিলায়, যেমন দুর্যোগ মোকাবিলা দল সেটি নামানো হয়েছে, পাশাপাশি ভারতীয় সেনাও নেমেছে গোটা পরিস্থিতি মোকাবিলার জন্য। ভারতীয় সেনা সরেজমিনে পরিস্থিতি খতিয়ে দেখছে, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। ড্রোনের মাধ্যমে নজরদারি চালানো হচ্ছে, কারণ এই বিপর্যয়ের কারণে একাধিক জায়গা এই মুহূর্তে কিন্তু ক্ষতিগ্রস্ত। একাধিক জায়গায় বাড়ি ভেঙে পড়েছে, রাস্তা ধসে গিয়েছে, বন্য প্রাণ সেগুলি জলের তলে ভেসে গিয়েছে। পাশাপাশি বিভিন্ন জায়গায় ধস নেমে মানুষ তারা সেই ধসের নিচে চাপা পড়েছেন, তাদেরকে উদ্ধার কাজ চলছে।
ইতিমধ্যে প্রায় 20 জনের বেশি মানুষের প্রাণ গিয়েছে এই বিপর্যয়ের কারণে। আর এই মুহূর্তে উত্তরবঙ্গের এই পরিস্থিতি খতিয়ে দেখতে, ক্ষয়ক্ষতির পরিমাণ মাপতে সরেজমিনে ভারতীয় সেনা ড্রোন ব্যবহার করে নজরদারি চলছে। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, বিপর্যস্ত উত্তরবঙ্গ, ড্রোন ব্যবহার করে এলাকার ড্যামেজ অ্যাসেসমেন্ট করছে সেনা। উত্তরবঙ্গে বিপর্যস্ত একাধিক সেনা ক্যাম্প কিন্তু জলে তরে তলিয়ে গিয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ মাপতে তাই এবার সরেজমিনে নেমেছে ভারতীয় সেনা। ড্রোন ব্যবহার করে এলাকার ড্যামেজ অ্যাসেসমেন্ট করছে সেনা। জলমগ্ন মাথাভাঙা মহকুমা হাসপাতালের পুরুষ বিভাগ, জল পেরিয়ে চলাচলে ভোগান্তির শিকার রোগীরা। সমস্যায় কর্তব্যরত চিকিৎসক থেকে নার্স ও অন্যান্য কর্মীরা। বেহাল নিকাশি ব্যবস্থা, তার জেরেই এমন সমস্যা বলেই খবর। পূর্ত দপ্তরের তরফে বের করা হচ্ছে জল। জলমগ্ন মাথাভাঙা মহকুমা হাসপাতালের পুরুষ বিভাগ, সমস্যায় পড়তে হচ্ছে চিকিৎসক থেকে শুরু করে স্বাস্থ্যকর্মী এবং রোগীদের। জল পেরিয়েই চলাচলে ভোগান্তির শিকার হতে হচ্ছে রোগী ও রোগীর পরিজনদেরকেও। আর ইতিমধ্যেই পূর্ত দপ্তরের তরফে এই জল নিকাশের ব্যবস্থা করা হচ্ছে। অভিযোগ, জল নিকাশি ব্যবস্থার বেহাল দশা, তার জন্যই এই জমা জল পেরিয়ে যাতায়াত করতে হচ্ছে তাদেরকে। প্রতিনিধি শশীকেশ রায় আমাদের সঙ্গে রয়েছেন। শশীকেশ, কি পরিস্থিতি, কি অভিযোগ? দেখো, সকাল থেকে যেভাবে বৃষ্টি বিভিন্ন এলাকায় জল জমে গেছে, ঠিক তেমনই মাথাভাঙা মহকুমা হাসপাতালে কিন্তু দেখা গেল যে জল জমে গিয়েছে। বিশেষ করে যে মেল ওয়ার্ড রয়েছে, সেই মেল ওয়ার্ডের ভিতরে কিন্তু জল ঢুকে যাওয়ার ফলে রোগীদের কিন্তু একেবারে সমস্যায় পড়তে হয়। যদিও কিন্তু পরিস্থিতি পরবর্তী কিন্তু ধীরে ধীরে সেই যেহেতু বৃষ্টি কমার পরে কিন্তু জল কিন্তু নেমে গিয়েছে। তবে সকাল থেকে যে পরিমাণে বৃষ্টিতে যে জল ঢুকে যাওয়ার ফলে রোগীদের কিন্তু অনেকটাই হয়রানি হতে হয়েছে। সমজিৎ, এবং এই মুহূর্তে এই পরিস্থিতি মোকাবিলায় কি কি ব্যবস্থা নেওয়া হচ্ছে শশীকেশ, আবারও যদি জানাও। একেবারে দেখো, তোমাকে বলবো যে সকাল থেকে যেভাবে জল জমেছিল, যার ফলে কিন্তু রীতিমতো হাসপাতাল কর্তৃপক্ষ অথবা স্থানীয় পুরসভার পক্ষ থেকে কিন্তু যে জল সেটা বের করার কিন্তু যে ব্যবস্থা সেটা কিন্তু করা হয়। তবে যেহেতু বৃষ্টির জলে যে জল ঢুকেছে, সেখানে একটা প্রশ্ন থাকে নিকাশি ব্যবস্থা নিয়ে। নিকাশি ব্যবস্থা ঠিকঠাক থাকলে হয়তো সেই জল মেল ওয়ার্ডে ঢুকতো না। তবে নিকাশি ব্যবস্থার খারাপ থাকার কারণেই সে জল ঢুকেছে, এমনটা কিন্তু অভিযোগ উঠেছে। তবে এখন কিন্তু অনেকটাই জল নেমে গিয়েছে। ধন্যবাদ শশীকেশ। চারটে চতুষ্কোণ আপাতত এখানেই শেষ করছি। পরবর্তী অন্যান্য খবরের আপডেট দেখুন শাহানার সঙ্গে।